আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমার খুবই ব্যস্ততার দিন কাটছে, যেহেতু আমার বাসায় বলেছিলাম যে গেস্ট এসেছে, এখনও আছে, কিছু গেস্ট আছে, যার কারণে আমার ভয়েস কভার দিতে কিন্তু খুবই একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো যার কারণে আমার গল্প দিতেও একটু সময় লাগছে, কিংবা দেখা যাচ্ছে প্রতিদিন একটা করে দিচ্ছি। তো একটু তোমরা বোঝার চেষ্টা করো, আমার ব্যস্ততা কেটে গেলে তারপর আমি কিন্তু আবার আগের মতো রেগুলার ভিডিও দিব। আর আমি চিন্তা করেছি যে যেই গল্পগুলো রানিং আছে একদম সবগুলো শেষ করে তারপর নতুন গল্প দিব, কারণ একটা শেষ না করতে আরেকটা দিলে দেখা যাচ্ছে যে আসলে তোমরা ওয়েট করতে চাও না, অনেকেই আছো। তাই ভাবলাম যে সবগুলো গল্প শেষ করব, তারপর নতুন গল্প শুরু করব। আর নতুন যে গল্পটা শুরু করব ওইটা শেষ করে আবার নতুন গল্প শুরু করব, মানে দুইটা রানিং করব না। দুইটা রানিং করতে গেলে আমারও প্রবলেম হয়ে যায়, আবার তোমরা অনেকে আছো অপেক্ষা করতে পারো না। তো আমি আমার মন্তব্য জানিয়েছি, তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটা করলে ভালো হয় কিনা। আরও 4-5 দিন আমি ব্যস্ত থাকবো, দেখা যাবে যে হয়তোবা প্রতিদিন একটা করে দিব কিংবা দুটা করে দিব যদি পারি আর কি। তো প্লিজ কেউ মন খারাপ করবা না, তাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ আমি তোমাদেরকে আগে থেকে বলে দিই, কারণ তোমরা অনেক আশা নিয়েই থাকো যে ভিডিও আসবে কখন, এই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে বলে রাখি। এই গল্পটা প্রায় শেষ, মানে আর দুটা পর্ব পাবা, এই গল্প সহ আরও দুটা পর্ব পাবা, তারপরে গল্পটা শেষ হয়ে যাবে। তো চলো গল্পে চলে যাই। শুরু করছি অবাধ্য পিছুটান পর্ব 8। লিখেছেন সাদিয়া শৌকত বাবলি। তুর্য আরশের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল, ফিচেল হেসে বলল, আই এম ইমপ্রেসড। থামল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলি তুই, নয়তো এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম, বেয়াদব। আরুষ তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল, বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা একমাত্র সেই জানে। এই তুর্য ব্যাটাকে তো বিশ্বাস নেই, এই সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিম মক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবে হোক রতনবাবুকে মেরে এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করেই বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে, সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারের বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, স্বপ্ন হলে ধীরগতিতে মাথা খাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থায় নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নিব। আরুষ মাথা নিচু করে ফেলল, কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছেই রাখ, আর ভাবতে থাক এই এনকাউন্টার ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি। আরুষ ঢোক গিলল, ভয়ার্ত কণ্ঠে বলল, এবারের মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন স্যার, উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দিবে, তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে স্যার। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতঃপর পাশে তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালা থেকে মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না, আর উপর মহলের সাথেও তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না, বলে দিলাম। আরুষ আঁতকে উঠল, যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরুষ ছুটে গেল গাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপর এত বড় জুলুম করবেন না স্যার, আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন, দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়, মাত্র 2 কিলোমিটার। ট্রেনিংয়ের সময় রোজ এর থেকেও তো বেশি দৌড়াতি, আর এখন 2 কিলোমিটার ভয়? মহিলাদের মতো ঢং বাদ দে আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়িতে যাবি, তোর বাড়িতে না। আরুষ আরও কিছু বলবে তার আগেই তুর্য গাড়িতে স্টার্ট দিল, সাই সাই করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষ হকচকিয়ে গেল, সময় ব্যয় না করে গাড়ির পেছনে ছুট লাগালো, চিৎকার করে বলল, স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান।
তুর্য শুনল না আরুষের কোনো কথা, গাড়ি থামালোও না সে। আরুষের মেজাজ বিগড়ে গেল। লোকটার সবসময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথেই। আরুষ ক্রোধে দিশেহারা হলো, ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়ল তার। তড়িঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব, তারপর তুই হবি আমার শালা। শালা? অফিসে তোর চললেও বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়ব। সব প্রতিশোধ কড়াই গন্ডায় উসুল করব। কথাটা শেষ হতে না হতে তুর্য গাড়ি ব্যাক আনলো, থামালো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা। দ্রুত হাতের ইটটা পেছনে লুকিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না? তুর্য উত্তর দিল না আরুষের কথায়, বরং বেশ আগ্রহ নিয়েই বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তেই, লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসলো, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহাম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবও না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য গাড়ির চালনা শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না। রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারল তুর্যের গাড়ির পানে, কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরাটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতার লাভ বই লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরো কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটতো, আর তারপর তো হাসপাতাল। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে, চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলের ডগা বেয়ে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে, বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতির আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখেই এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামল তুর্য, আবার বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথা কী ছিল জানা নেই পৃথার, কিন্তু মেয়েটার সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বলল, হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকে আপন করে চাইছে, আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তেই তুর্যকেই যাচ্ছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল, অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে। তড়িৎ গতিতে পিছন থেকে ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আশ্রে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসল, দুই হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভিতরে প্রবেশ করলো ইরা। সম্মুখ পানে না তাকিয়ে বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস এইটুকুতেই মুখ বন্ধ করে ফেলল মেয়েটাকে। সম্মুখ পানে তাকিয়ে ভূতের দেখার মতো চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেলল ইরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা। দুই হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি, সত্যি বলছি আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর
একরাশ বিরক্তি নিয়ে সে তাকালো ইরার পানে, নাক মুখ কুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না, তাই না? আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের, সব আহাম্মকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানে সে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনো দিনইতেই আসতো না সে। সে তো জানতোই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা আমতা শুরু করে বলল, ইতস্ত করেই বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত, এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারি এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে, আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল পরক্ষণে, আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়তে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করল, একটু উঁচিয়ে বলল, আগে আটসাট বেঁধে তোমাকে একটু চুমো খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছি। পৃথা অগ্নি দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ হয় কিভাবে? একটু তো শরম করুন নাকি? ইরার সামনে ছি ছি ছি, কী ভাবলো? তুর্য চোখে হাসলো, চোখ মেরেই বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ না, ওরা তোমার এই লজ্জার থেকেও অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা অপ্রস্তুত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, ছাড়ুন আমাকে, আগে একটা চুমু খেতে দাও, তারপর ছাড়ছি। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা কি দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টাপাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথেই বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গুছিয়ে দিয়েছে তার মতো এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজেবাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে, মা সেই কখন থেকেই খেতে ডাকছেন। তুর্য ছাড়ল না পৃথাকে, দুষ্ট হেসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, উড়নচণ্ডী বউটাও পোষ মেনে কাছে এসেছে, তখন এভাবে ছেড়ে দেব? না, কখনো না, জীবন থাকতে না। থামলো তুর্য, উষ্ট গোল করে আবার বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটই শেষ করব, পাক্কা, প্রমিস। পৃথা ভীষণ খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে, দম বন্ধ করে মরে যাবে না তো? পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র? হ্যাঁ, আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুতর অভিপ্রায় নিয়েই বলল, 2013 সালের থাইল্যান্ডের পাটায়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ডের, অর্থাৎ প্রায় 3 দিন একে অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করেও প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চাইছি। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড, এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো, নাকি অন্য কোনো গ্রহের প্রাণী মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরে প্রশ্ন করল, এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? ওদের পেটে ক্ষুধা লাগেনি? গলায় পানির পিপাসা লাগেনি? ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমিও আমাকে একখানা চুমু দিয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামলো তুর্য, ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একটানা 7 দিন চুমু খাওয়া উচিত, নয়তো এই চুমুর দুনিয়ায় আমার মান ইজ্জত বলে আর কিছুই থাকবে না। পৃথা হতবাক হলো, চুমুর দুনিয়া আবার কোন দুনিয়া? বাপের জন্মে তো এই নাম শোনেনি সে। লোকটা কি পাগল টাগল হলো নাকি? অবশ্য এই নতুন করে আর কি পাগল হবে, এ তো আগে থেকেই পাগল, বদ্ধ উন্মাদ।
পৃথার ভাবনার মধ্যেই তুর্যের নিজের প্রথম চুমু খাওয়ার প্রস্তুতি নিল। ধীরগতিতে নিজের উষ্ঠ এগিয়ে নিয়ে যেতে শুরু করলো। মেয়েটার উষ্ঠের নিকট ভরকে গেল পৃথা। হৃদয়ে কড়া নাড়ল 7 দিনের চুমুর প্রসঙ্গটা। প্রথম 30 মিনিট চুমুর ব্যাপারটা শ্রবণই তো তার মাথা ঘুরে উঠেছিল, আর এখন 7 দিন। পৃথার মাথা ঘুরে উঠল। এই চুমু খেতে গিয়ে নিশ্চিত তাকে উপরে চলে যাওয়ার টিকিট কাটতে হবে। তারপর বাংলাদেশের পেপার পত্রিকা এবং টিভি চ্যানেলের গুলো বড় বড় করে তাদের শিরোনাম লিখবে, চুমু খেতে গিয়ে মৃত্যু তুর্য এবং পৃথা নামক এক দম্পতির। ব্যাস, মান ইজ্জত সব মাটিতে। জীবন থাকতে তো এই ব্যাটার জ্বালায় মান ইজ্জত নিয়ে টানাটানি লাগতে মিনিটে মিনিটে। এই যেমন একটু আগে ইরার সম্মুখে লেগেছিল, তারপরে যদি আবার চুমু খেতে গিয়ে মৃত্যু হয় তাহলে মান ইজ্জত পেপার, পত্রিকা আর টিভি চ্যানেলে গড়াগড়ি খাবে। উপরে বসে বসেও এই লোককে বিয়ে করার জন্য কপাল চাপড়াতে হবে পৃথার। নিজের কল্পনায় নিজের শিউরে উঠল পৃথা। দ্রুত নিজেকে তুর্যের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো, কিন্তু পারল না। তুর্যের মতো অমন এক হাতির মতো মানবের শক্তির সাথে পৃথার মতো পিঁপড়ার কি পেরে ওঠা সম্ভব নাকি? তবে নিজেকে ছাড়াতে তো হবেই, নয়তো নির্ঘাত 7 দিনের চুমুতে টিভি চ্যানেলের শীর্ষে চলে যাবে। পৃথা আশেপাশে দৃষ্টি ঘোরালো। হুট করেই নিজের পা দ্বারা আঘাত করল তুর্যের পায়ে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল তুর্য। অসাবধানবশত হাতের বাঁধনটাও আলগা হলো। ব্যাস, এই সুযোগ। পৃথা নিজের 2 হাত তুলে ধাক্কা মারল তুর্যকে। সব দিক মিলিয়ে টালমাটাল হারালো বেচারা। নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঠাস করে বসে পড়ল মেঝেতে। তুর্য যেন মেঝেতে নয়, আকাশ থেকে পড়ল মাত্রই। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, বউ, তুমি আমাকে ফেলে দিলে? এক প্রকার মারলে আমাকে, তাও কি একটা চুমু খেতে চেয়েছি সেই অপরাধে? কথাটা বলে তুর্য নিজের কপাল চাপড়াতে শুরু করলো। আহাজারি করিয়ে বলল, আল্লাহ, কি কলিযুগ এলো রে দুনিয়ায়। বউ একটা চুমু খেতে চাওয়ার অপরাধে শেষ পর্যন্ত মারলো আমাকে। এই মুখ আমি লোক সমাজে কিভাবে দেখাবো? কিভাবে? প্রথম তুর্যকে পড়ে যেতে দেখে খারাপ লাগছিল পৃথার। সে এত জোরেও ধাক্কা মারেনি যে পড়ে যাবে, তবুও পড়েছে। একটু সহানুভূতি দেখাতে চেয়েছিল মেয়েটা স্বামীর প্রতি, কিন্তু এই মুহূর্তে এর কথা শুনে সহানুভূতি তো দূরে থাক, আরেকবার জোরে সোরে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, দাঁতে দাঁত চেপে বলল, নাটকবাজ একটা। তুর্যের আহাজারি বাড়ল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছি ছি বউ, তুমি আমাকে এত বড় একটা অপবাদ দিতে পারলে? আমি নাটকবাজ? পৃথা হতাশ হয়ে তাকালো তুর্যের পানে। এই লোক ঠিক কোন ধাতু দিয়ে বানানো সৃষ্টিকর্তার ভালোই জানেন। তবে এর সাথে এই মুহূর্তে আর কিছু বলে হয়তো লাভ হবে না কোনো। সে যাই বলুক না কেন, তা নিয়ে এই লোক টানা হ্যাচড়া করতে করতে ঢাকা থেকে রাজশাহী নিয়ে যাবে। পৃথা আর কথা বাড়ালো না। কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে খেতে আসুন তাড়াতাড়ি। সময় গড়িয়েছে কিছুটা। ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ সবার। খাওয়ার পর সবাই যার যার কক্ষে চলে গেলেও ইরা, তুর্য, পৃথা, তারেক এবং তৌফিক বসে রয়েছে বসার কক্ষে। অল্প স্বল্প গল্প গুজবে মত্ত হয়েছে তারা। এর মধ্যে আরুষ কোথা থেকে দৌড়াতে দৌড়াতে সদর দরজা দিয়ে ঢুকলো বসার কক্ষের ভিতরে। 2 হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, স্যার, আমি এসেছি। আরুষের কণ্ঠ শ্রবণ হতেই উপস্থিত সকলে তাকালো তার পানে। হাঁটুতে হাত দিয়ে এখনো হাঁপাচ্ছে ছেলেটা। উজ্জ্বল শ্যামবর্ণ মুখশ্রীতে তার ক্লান্তির ভাব স্পষ্ট। পরিশ্রমের দরুন নাকের ডগায় কপালে মুক্তদানার ন্যায় বিন্দু বিন্দু ঘামের অস্তিত্বের দেখা মিলেছে। ছেলেটার পেশিবহুল শক্তপোক্ত দেহে জড়ানো শার্টটাও ঘেমে ভিজে লেপ্টে রয়েছে দেহের সাথে। সকলেই আরুষকে এই অবস্থা দেখে কিঞ্চিত চকিত হলো। পৃথা অবাক কণ্ঠে বলল, এ কি আরুষ ভাই, আপনার এই অবস্থা কেন? মনে হচ্ছে কোনো দৌড় প্রতিযোগিতা থেকে দৌড়ে এসেছেন। আরুষ ঢোক গিলল। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে বলল, তার থেকে কম কিছু করিনি, পুরো 2 কিলোমিটার রাস্তা দৌড়ে এসেছি। আরুষের কথা শেষ হতে না হতেই ইরা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ালো আরুষের সম্মুখে। তারা দিয়ে বলল, পানিটা খেয়ে নিন আরুষ ভাই, তারপর কথা বলবেন। ইরার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো আরুষ। উষ্টে ফুটে উঠল তার শুকনো হাসির রেখা। যাক, এত দৌড়ে একটু তো উপকার পাওয়া গেল। আরুষ তড়িৎ গতিতে
সোজা হয়ে দাঁড়ালো, ইরার হাত থেকে পানির গ্লাসটা নিতে নিতে বলল, ধন্যবাদ। ওই যে পানি। খুশি হয়ে পানি নিল। ওই পর্যন্তই। সে পানি আর খাওয়া হলো না বেচারার। তার আগেই তুর্য ঝড়ের গতিতে এসে পানির গ্লাসটা ছিনিয়ে নিল আরুষের হাত থেকে। অতঃপর সেই হাতে আবার এক বোতল মিনারেল ওয়াটার ধরিয়ে দিল। ইরার পানে তাকিয়ে বলল, আরুষ আবার মিনারেল ওয়াটার ছাড়া খায় না। ওর গলায় অ্যালার্জি আছে তো তাই। আরুষের চেহারা অসহায় ভাব ফুটে উঠল। তুর্য যে ইচ্ছে করে তার সাথে এমনটা করেছে তা বুঝতে বাকি নেই তার। না পারছে ছেলেটা কিছু বলতে, আর না পারছে সহ্য করতে। এই প্রথম সে নিজের প্রেয়সীর হাতে কিছু কিছু পেয়েছিল, তাও সহ্য হলো না এই লোকটার। আরুষ রাগে দুঃখে মিনারেল ওয়াটার বোতল খুলে গলায় পানি ঢাললো। মনে মনে তুর্যকে অভিশাপ দিয়ে বলল, অন্যের প্রেমে ব্যাঘাত দিস তো দেখবি তোর বউও তোকে পাত্তা দেবে না। রাত নেমেছে ধরণীতে। দিনের উজ্জ্বল সূর্যটা ডুবে গিয়েছে অনেক আগেই। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য আজ আর নিজের কাজে যায়নি। বেশ অনেকটা দিন পর আজ একটু ব্যস্তহীনভাবে সময় কাটাতে চাইছিল বউয়ের সাথে। কিন্তু সে কপাল কি আর তার আছে? সে ঘরে বসে রয়েছে বউয়ের সাথে একটু একাকী সময় কাটানোর জন্য, আর তার বউ বাইরে বাড়ির মানুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত। ওই যে বসার কক্ষ থেকে হাসাহাসির আওয়াজ শোনা যাচ্ছে। তুর্যের মেজাজ গরম হলো। বাড়ির লোকজন তো তার কথা ভাবেই না, আর তার বউটাও না। তুর্য গলা উঁচু করলো, চড়া গলায় বলল, পৃথা, পৃথা, এদিকে আসো। তুর্য ডাকতে না ডাকতেই এক মগ কফি হাতে কক্ষে প্রবেশ করলো পৃথা। তুর্যের পানে কফির মগ এগিয়ে দিতে দিতে বলল, এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, বাড়ির মানুষ শুনে কি বলবে? তুর্য কফির মগটা হাতে নিল, থমথমে কণ্ঠে বলল, আমি যে বাড়িতে আছি সে খেয়াল আছে তোমার? কই, এতদিন পর স্বামী বাড়িতে আমার চারপাশে একটু ঘুরঘুর করবে, আমাকে জ্বালাবে তা না। কোথায় কোথায় না কোথায় গিয়ে বসে আছো? বসার কক্ষেই ছিলাম। তুর্য কফির মগে চুমুক দিতে দিতেই বলল, তা আমি জানি। পৃথা কিঞ্চিত সময় চুপ রইল, একটু উসকুস করেই বলল, আপনার সাথে একটা কথা ছিল। কি? আমি রাজশাহী আব্বু আম্মুর কাছে যেতে চাইছিলাম একটু। থামল পৃথা, আবার বলল, কিছুদিন পরে তো টেস্ট পরীক্ষা, তারপর এইচএসসি, এরপর আর সময় পাবো না যাওয়ার। তাই এখনই আপনি যদি একটু দিয়ে আসতেন ভালো হতো। তুর্য থমকে গেল। গোল গোল দৃষ্টিতে তাকালো পৃথার পানে। হতবাক কণ্ঠে বলল, এখনো অবধি আমার বউকে চুমু খাওয়া হলো না? বউয়ের সাথে বাসর করাও হলো না, এর মধ্যে বউ বাপের বাড়ি যেতে চাইছে? ইয়াল্লাহ! পৃথা একরাশ বিরক্তি নিয়ে তাকালো তুর্যের পানে। নাক মুখ কুঁচকে বলল, আপনি কি ভালো হবেন না? সবসময় শুধু বাজে কথা। তুর্য হাতের কফির মগটা পাশের টেবিলে রাখলো। ওই কফির স্বাদ পৃথার বাপের বাড়ি যাওয়ার কথা শুনেই উড়ে গেছে। তুর্যের মুখশ্রী থমথমে হলো, গম্ভীর কণ্ঠে বলল, সে তুমি যাই বলো না কেন, বাসর ছাড়া আমি আমার বউকে ছাড়ব না। তার উপর আবার ও বাড়িতে সব রাজাকার, আলবদর আল শামস ভরপুর। পরবর্তীতে যদি ওরা জোর করে আমার বউকে আটকে রাখে তখন কি হবে? পৃথা ভ্রু কুচকাল। তুর্যের কথাগুলো সে গুরুত্বের সাথে নিবে নাকি লাগাম ছাড়াভাবে নিবে ঠিক বোধগম্য হলো না। লোকটা গুরুত্বপূর্ণ কথাকে যে ধরনের শব্দের ব্যবহার করে তাতে তো গুরুত্বপূর্ণ তালিকা ফেলা যায় না। পৃথা এগিয়ে গিয়ে বিছানায় উপরে বসলো। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, তাদের জোর করে আমাকে আটকে রাখার প্রয়োজন হবে না, আমি নিজেই আসবো না আর এখানে একটা অসভ্য নির্লজ্জ পুরুষ। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়। ভাবলেশীন ভাবে জবাব দিল, আগে একটু যাই, তোমার বাপের বাড়িতে যেতে দেওয়ার ইচ্ছে ছিল, এখন তাও নাই। বাপ মা ভাইদের দেখার ইচ্ছে হলে বলো, তাদের খবর দিচ্ছি এখানে আসার জন্য। কিন্তু তোমাকে ওই বাড়ি পাঠিয়ে আবার বউহারা হওয়ার ঝুঁকিটা আমি আপাতত নিতে চাইছি না। পৃথা ভীষণ্ণ ভরা দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। স্লান কণ্ঠে বলল, সেদিন হুট করে অভিমানের বশে আপনার সাথে চলে এসেছিলাম। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো থেকে বিদায় পর্যন্ত আনিনি, কারোর সাথে আর কথাও হয়নি। তাছাড়া ইদানিং বাবা মা আর ভাইদের জন্য আমার মনটা কেমন করছে, ভীষণ কষ্ট হচ্ছে। কতদিন দেখি না বাবা মা আর ভাইদের। তুর্যের কণ্ঠস্বর নরম হলো, এগিয়ে গিয়ে বসলো পৃথার পাশে। কোমল কণ্ঠে বলল, আমার কাজের চাপটা একটু কমুক, ছুটি পাই, তারপর তোমাকে নিয়ে রাজশাহী যাব বউ।
ততদিন একটু ধৈর্য ধরো। পৃথাও আর তেমন কথা বাড়ালো না বিষয়টা নিয়ে। চটপট কিংবা জোর জবরদস্তি করলো না। এই কয়েকদিন তুর্যের ব্যস্ততা সে দেখেছে। রাত নেই দিন নেই, ছেলেটা নিজের কাজের পেছনে ছুটছে সর্বক্ষণ। যদিও পৃথা বলতে পারতো যে আপনার যাওয়ার দরকার নেই, অন্য কেউ দিয়ে আসুক, কিন্তু পৃথার হৃদয়ে এই বাক্যে সায় দেয়নি। ইদানিং তার সবচেয়ে বড় অভ্যাস তুর্য নামক পুরুষটা, মানুষটাকে ছাড়া এক মুহূর্ত যেন বহু বছরের মনে হয় পৃথার। এই যে আগে তুর্য যে অদ্ভুত কথাগুলোর জন্য বিরক্ত হতো, এখন সেই কথাগুলো ভালো লাগে। সারাদিন হাজারটা চিন্তা ক্লান্তি তুর্যর ওই অদ্ভুত কথাগুলোর সম্মুখে এসে ফিকে পড়ে যায়। প্রাণ খুলে তখন হাসতে ইচ্ছে হয়। পৃথার ছোট্ট হৃদয়টা তুর্য নামক ওই বলিষ্ঠ পুরুষটাকে আজকাল অনুভব করে। মেয়েটার বয়স কম, বাবা মা ভাইরা কখনো তাকে পুরুষ সান্নিধ্য যেতে দেয়নি ততটা, সবসময় আগলে রেখেছে। হয়তো ছোটবেলায় ওই বিয়েটার কারণেই তার পৃথাকে নিয়ে ভয়ে ছিল, তাই এতটা শাসনে রেখেছে। সে যাই হোক, এক কথায় বলা যায় তুর্যর তার জীবনে আসা ভালোবাসার প্রথম পুরুষ, যার সাথে মেয়েটা এতটা প্রেমময় বাক্যলাপের জড়িত হয়েছে, এতটা কাছাকাছি এসেছে, যার দরুন তুর্যের প্রতি পৃথার অনুভূতি তৈরি হতে সময় নেয়নি বেশি। তাছাড়া বিয়ে নামক এক পবিত্র বন্ধনও তো হয়েছে, যে বন্ধনে জেনে বিয়ে না মেনে বিয়ের আসর ত্যাগ করে এত বছর দূরে থেকেও ফিরে আসতে হয়েছে তুর্যকে। সেই বন্ধনের টান পৃথার মধ্যেও তো আছে। ইদানিং পৃথার মন তুর্যের ভালো মন্দের জন্য চিন্তা করে, তুর্যের জন্য উতলা হয়, তুর্যকে একটা নজর দেখার জন্য ছটফট করে, মানুষটাকে একটা বার জড়িয়ে ধরার জন্য ছটফট করে। আচ্ছা, এই অনুভূতির নাম কি? এই অনুভূতি কি তবে ভালোবাসা? জানে না পৃথা, তবে সে এইটুকুই জানে তুর্য নামক ওই পুরুষটার মধ্যে সে বাজেভাবে আটকে গেছে। তাকে ছেড়ে বের হওয়ার আর উপায় নেই। পৃথার ভাবনার মধ্যেই তুর্য হঠাৎ চেঁচিয়ে উঠল, বুকে হাত দিয়ে চিৎকার করে বলল, আমার আমার ভীষণ বুক ব্যথা হচ্ছে বউ। পৃথা চমকালো, ঘাড় ঘুরিয়ে তাকালো তুর্যের পানে। ছেলেটাকে বুকে হাত দিয়ে থাকতে দেখে হৃদয় কাঁপল। এই মাত্রই তো একদম ঠিক ছিল লোকটা, কত কি বলল, এর মধ্যেই হঠাৎ কি হলো? অস্থির হলো পৃথা, বিচলিত কণ্ঠে বলল, বেশি ব্যথা হচ্ছে? কোথায় ব্যথা হচ্ছে দেখি, আমাকে দেখান। তুর্য বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, আমার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বউ, হার্টের মধ্যে কেমন একটা করছে। থামলো তুর্য, নিঃশ্বাস আটকে থেমে থেমে আবার বলল, উফ, কি চিনচিন ব্যথা হচ্ছে বুকের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় আজকে শেষ। শেষ মানে কি? পৃথা আরও অস্থির হলো। দুমড়ে মুচড়ে উঠল তার ছোট্ট কলেজাটা। সত্যি যদি হার্ট অ্যাটাক করে মানুষটা, তখন কি হবে? আজকাল তো আর রেগে শোকের কোনো বয়স নেই, যখন ইচ্ছে হানা দেয়। পৃথারও ভয় জাগলো, হারানোর ভয় দিশেহারা হয়ে উঠল মেয়েটার, বেকুল হয়ে বলল, আপনার কিছু হবে না, আমি এখনই আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু অপেক্ষা করুন। কথাটা বলে পৃথা তড়িঘড়ি করে নামতে শুরু করলো বিছানা থেকে। তুর্য তৎক্ষণাৎ পিছন থেকে হাত টেনে ধরল মেয়েটার। আগের ন্যায় বুকে হাত দিয়েই বলল, কারো কাছে নিতে হবে না, তুমি শুধু আমার ঠোঁটে একটা গাঢ় চুমো খাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরক্ষণেই পুরো ঘটনা মস্তিষ্কে হানা দিতেই চোখ মুখ শক্ত হয়ে উঠল। তার মানে এই লোকটা এতক্ষণ নাটক করছিল তার সাথে, আর সে কতটা ভয় পেয়েছিল। এখনো বুকটা কাঁপছে দুরু দুরু। পৃথার রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পেয়ে গেল। লোকটা এতটা বর্বর কেন? ছলছল করে উঠল মেয়েটার চোখ দুটো। তুর্য চমকালো, পৃথার চোখে পানি কেন? সে কি কোনোভাবে পৃথাকে কষ্ট দিয়ে ফেলেছে? বিচলিত হলো তুর্য। দ্রুত নিজের অভিনয় বাদ দিয়ে উঠে বসল সে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? পৃথা তুর্যের নিকট থেকে দূরে সরে গেল, দুই হাতে উল্টো পিঠে চোখ মুছল নিজের, অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে আর কোনো কথা নেই আমার, আপনি আপনার মতো থাকুন আর আমি আমার মতো। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে, একটা মিথ্যাবাদী শয়তান লোক। তুর্য বোধহয় বুঝলো পৃথার কথাগুলোর মানে। সে এগিয়ে গেল মেয়েটার পানে, মেয়েকে হেসে বলল, তুমি কি সবটা সত্যি ভেবে নিয়েছিলে? আমি তো মজা করছিলাম, সরি, আমি বুঝতে পারিনি তুমি এতটা উত্তেজিত হয়ে পড়বে। পৃথা মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে, অভিমানী কণ্ঠে আবার বলল, আপনাকে কিছু বুঝতে হবে না, শুধুমাত্র দূরে থাকুন আমার থেকে, আর
কথাও বলবেন না আমার সাথে। তুর্য হাসলো। স্ত্রীর অভিমান তার বিচলিত হওয়ার কথা থাকলেও প্রশান্তি অনুভব করলো। পৃথা তাকে নিয়ে ভেবেছে, তার একটু অভিনয়ে দিশেহারা হয়েছে। এর থেকে সুখকর আর কি হতে পারে? পৃথার কথা অনুযায়ী নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো না তুর্য, বরং নিজের 2 হাত বাড়িয়ে শক্তভাবে জড়িয়ে ধরল স্ত্রীকে। আদুরে কণ্ঠে বলল, তোমার থেকে দূরে সরে থাকা এ জীবনে হয়তো আমার সম্ভব নয় বউ। আর কথা না বলে থাকা তো অসম্ভবের উপরেও অসম্ভব। আমার বউয়ের সাথে আমি কথা না বলে কিভাবে থাকবো বলো বউ? অভিমানের মধ্যে প্রিয় মানুষটার সান্নিধ্য পেলে অভিমান প্রথম পর্যায়ে বাড়ে, বই কি কমে না। পরবর্তীতে হয়তো প্রিয় মানুষের আদর ভালোবাসা একটু একটু করে কমে যায়। পৃথার অভিমানটাও ঠিক তেমন আকারই ধারণ করলো। হাত চালিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে নিতে চাইল নিজেকে। তুর্য ছাড়ল না। হুট করেই সে প্রশ্ন করে বসলো, ভালোবাসো আমায়? পৃথা থমকে গেল। হৃদয় কম্পন ধরল তার। ভালোবাসা? সত্যি কি সে ভালোবাসে তুর্যকে? যদি ভালো নাই বাসতো তবে তার হৃদয় তুর্যকে নিয়ে এই অনুভূতিগুলো কিসের? পৃথা চোখ তুলে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে চুমু খেল স্ত্রীর ললাটে। মৃদু কণ্ঠে আবার শুধালো, ভালোবাসো আমায়? পৃথা ড্যাব ড্যাব করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তুর্যের পানে। অতঃপর উষ্ঠ ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলতে আর পারল না। তার আগে বিছানায় ফেলে রাখা তুর্যের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য বিরক্ত হলো। বউয়ের সাথে এত সুন্দর একটা মুহূর্তে আবার কে বিরক্ত করে? অবশ্যই সবসময় এমনই হয়। পোড়া কপাল তার। বউয়ের একটু সান্নিধ্য গেলে পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। তার জীবনের একটু ভালো মুহূর্তের সহ্য হয় না কারো। মনের মধ্যে একরাশ বিরক্তি নিয়েই নাম্বার না দেখেই কলটা ধরল সে। পৃথার পানে দৃষ্টি রেখেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। পৃথাকে ধরে রাখা হাতটাও আলগা হলো। গম্ভীর কণ্ঠে বলল, আসছি আমি। কথাটা বলেই কল কাটল তুর্য। পৃথাকে ছেড়ে উঠে দাঁড়ালো সে। বাসায় পরা টি শার্ট আর ট্রাউজার শরীরে নিয়ে পা বাড়ালো বাইরের দিকে। যেতে যেতে পৃথাকে বলল, আমার আসতে দেরি হতে পারে, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। আগে কখনো পৃথার পিছু না ডাকলেও আজ কেন যেন মেয়েটা পিছু ডাকলো তুর্যের। হুট করেই বলল, শুনুন। তুর্য থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, বলবে কিছু? এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা। ইতস্ত করে বলল, তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকব। তুর্যের হৃদয় শিহরণ জাগলো। প্রশান্তিতে ভরে উঠল মন প্রাণ। এতদিন প্রতিবার কাজে বের হওয়ার আগে পৃথার মুখ থেকে যে বাক্যটা শোনার জন্য ছটপট করতো সে, আজ ঠিক সেই বাক্যটাই শোনার সৌভাগ্য তার হলো। পৃথার কথার পরিপ্রেক্ষিতে তুর্যের ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, অপেক্ষা করার প্রয়োজন নেই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও তুমি। কিন্তু শেষ পর্যন্ত এই বাক্যটা কণ্ঠে ধারণ করতে হৃদয় সায় জানালো না। হৃদয় চাইল পৃথা তার অপেক্ষায় থাকুক, নিজের কাজ শেষে বাড়ি ফিরে বউটার তার অপেক্ষারত থাকতেই দেখুক। তুর্য আবার পিছন ঘুরে এগিয়ে এলো পৃথার পানে। একটু ঝুঁকে মেয়েটার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আসছি আমি। কথাটা বলি পরপর কক্ষ থেকে বেরিয়ে গেল তুর্য। আর পিছু ফিরে তাকালো না। বাড়ি থেকে বের হতে হতে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। স্ক্রিন ঘুটে কল লাগালো আরুষকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওদিকে কি অবস্থা আরুষ? ওপাশ থেকে আরুষের বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। কোনো প্রকারে ছেলেটা নিজের কণ্ঠনালী ভেদ করে বলল, অবস্থা ততটা ভালো নয় স্যার, ইতিমধ্যে আমাদের 5 জন কর্মী বাজেভাবে আহত হয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ছোট করেই বলল, আসছি আমি, ততক্ষণে ওদিকটা সামলে রাখো। কল কাটল তুর্য। দ্রুত নিজের গাড়ি বের করে চেপে বসলো তাতে। চোখ মুখ শক্ত রেখে ছুটে গেল গন্তব্যে। কিছুটা সময় অতিবাহিত হলো। রাতের গভীরতা বাড়ল আরও। সেই সাথে দিনের আলোয় ঘেরা উজ্জ্বল প্রকৃতি যেন কালো আধারে ঢাকা পড়ল। সেই আধারময় রজনীকে উপেক্ষা কাতারে ফেলে তুর্য তার গাড়িটা দাঁড় করালো গাছপালার ঘেরা এক জঙ্গলের সম্মুখে। এমনি দিনের আলোয় এই পুরো জঙ্গল নীরব নিস্তব্ধ হয়ে পড়ে। থাকলেও রাতের আধারে তা জমে ওঠে, পরিণত হয় মাদক, ইয়াবা, গাঁজা, হিরোইন ব্যবসায়ীদের আখড়ায়। রাতের আধারে কালো জগতের রমরমা ব্যবসা চলে এখানে। আর এই কালো জগতের মূল হোতা ছিলেন শাহিন মির্জা। তাকে 304 ডিগ্রিতে যখন
ডিম থেরাপি দেওয়া হলো, তখন নিজ থেকে এই আস্তানার কথা স্বীকার করেছেন কর্তৃপক্ষের নিকট। আরশও তথ্যটা পাওয়ার পর সময় ব্যয় করেনি। নিজ দায়িত্ব পালনের নিজেদের বাহিনীর স্বল্প কিছু জনবল নিয়ে এসেছিল অপরাধীদের ধরার নেশায়, কিন্তু বুঝতে পারেনি শাহিন মির্জার ধরা পড়ার পরে এরাও আগের থেকে হিংস্রতা নিয়ে তৈরি হয়েছিল। নিজেদের বাঁচানোর তাগিদে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই আরশ তার বাহিনী নিয়ে আক্রমণ চালানোর সাথে সাথে জঙ্গলে উপস্থিত দৌরাত্মক পাল্টা আক্রমণ চালায় তাদের উপরে। রাতের আঁধারকে কাজে লাগিয়ে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, যার দরুন আরও বিপাকে পড়তে হয়েছে আরুষকে। রাতের আঁধারে সুযোগ নিয়ে কে কোথা থেকে আক্রমণ করেছে তাও বুঝে উঠতে পারছে না ঠিক। তাই তো শেষ পর্যন্ত উপায় না পেয়ে কল করেছিল তুর্যকে। তুর্য নিজের গাড়ি থামানোর সাথে সাথে আরও কয়েকটা গাড়ি এসে থামলো তার গাড়ির পেছনে। সেখান থেকে প্রশাসনিক খাকি পোশাক পরিহিত বেশ কিছু জনমানবের আবির্ভাব ঘটল। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে, আদেশের সুরে বলল, জঙ্গলের চারদিক থেকে ঘিরে ফেলুন, একটাও যাতে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে না পারে। থামল তুর্য, পরপর আবার আদেশের সুরে বলল, বাকিরা আমার সাথে আসুন। নিজের কথা শেষ করেই সম্মুখের পানে অর্থাৎ জঙ্গলের ভেতর দিকে পা বাড়ালো তুর্য। সাথে সাথে আদেশের মোতাবেক তার সাথে আসা বাহিনীর অধিকাংশ সদস্যরা ছড়িয়ে পড়তে শুরু করলো জঙ্গলে জুড়ে, আর বাকিরা পিছনে নিল তুর্যের। ইতিমধ্যে আরশদের সাথে যুদ্ধ চালিয়েও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল সন্ত্রাসী দল। তার উপর আবার তুর্যের নিয়ে আসা অতিরিক্ত বাহিনী। পরিস্থিতি নিজেদের অনুকূলে আনতে সময় লাগেনি বেশি। এতক্ষণ আরশ যাদের নিয়ে বিপাকে ছিল, তুর্য এসে অল্প সময় একটাকে ধরে বসিয়ে দিয়েছে। তবে এইটুকুতে কি বিপদ শেষ তাদের? হয়তো শেষ নয়। তুর্য জঙ্গলের মধ্যে বরাবর দাঁড়িয়ে তাদের হাতে ধরা পড়া সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছিল কিছু। তাদের এই কালো ব্যবসা সম্পর্কে টুকটাক তথ্য নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল উপস্থিতভাবে। আরশও তার পাশে দাঁড়িয়ে দেখছিল চারিদিকটা। হঠাৎ জঙ্গলের এক ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো সন্ত্রাসীদের মধ্যে লুকিয়ে থাকা একজন। কেউ কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীর রোগা পটকা ছেলেটা তার এক হাত দ্বারা পিছন থেকে চেপে ধরল তুর্যের গলা, আর অন্য হাতে বন্দুক দিয়ে ধরল তুর্যের কপালে। হড়বড়িয়ে বলল, আমাদের লোকগুলোর এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দে, নয়তো গুলি করে এটা খুলে উড়িয়ে দেব। আকস্মিক এমন আক্রমণে চমকে গেল উপস্থিত সকলে। কোনো লুকিয়ে থাকা সন্ত্রাসী যে হুট করে এইভাবে তাদের স্যারের উপরে আক্রমণ করে বসবে তা কেউ কল্পনা করতে পারেনি। বাহিনীর সকলের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ল মুহূর্তে। এক প্রকার ভয়ে দিশেহারা হয়ে সকলে বন্দুক তাক করলো ওই দূরত্ব সন্ত্রাসীর পানে। আনুশ ঢোক গিলল সন্ত্রাসীর পানে, নিজের হাতে থাকা বন্দুকটা ধরে রেখে বলল, স্যারকে ছেড়ে দে, নয়তো তোর প্রাণ নিয়ে ফেরা হবে না, বলে দিলাম। ছেলেটা যেন আকাশে চাঁদ পেল। যাক, শেষ পর্যন্ত একটা ভালো কাজ তো করেছে। ধরেছে, এদের বসকেই ধরেছে। এই বসকে পুঁজি করেই এই যাত্রায় বাঁচা যাবে হয়তো। বসের প্রাণের ভয়ে এরা তাদের ছেড়ে দিবে। ছেলেটা ভিতরে ভিতরে আরও সাহস পেল, শক্ত করে চেপে ধরল তুর্যের গলা। সকলকে শাসিয়ে বলল, বন্দুক নিচে নামা, নয়তো ভালো হবে না কিন্তু। তোদের বসের জীবনের শেষ ঘন্টা এখানেই বসিয়ে যাব। কেউ কিছু বলা বা বন্দুক নিচে নামানোর আগে চেঁচিয়ে উঠল তুর্য। কটমট করে বলল, এই বিয়াদব, এভাবে গলা জড়িয়ে ধরেছিস কেন? তুই কি আমার বউ লাগিস নাকি হতচ্ছাড়া? গলা ছাড় বলছি। থামল তুর্য, নাকমুখ কুঁচকে আবার বলল, তোর মতো রোগা পাতলা বলদ শিয়ালকে বিয়ে করতে যাবে কোন দুঃখে আমি? হ্যাঁ, আমার কি রুচির দুর্ভিক্ষ লেগেছে নাকি? আমার ঘরে সুন্দরী বউ আছে, আর আমার গলা ধরার অধিকারও একমাত্র তার। গলা ছাড় বলদ শিয়াল। এমন একটা ভীতিকর পরিস্থিতিতে তুর্যের এহেন লাগাম ছাড়া কথায় ভরকে গেল সবাই। এই পরিস্থিতিতেও এমন কথা কারো কণ্ঠে আসতে পারে ধারণা ছিল না কারো। কেউ হাত থেকে বন্দুক ফেলবে কি? এমন কঠিন মুহূর্তে এসেও তুর্যের এমন বেফাঁস কথায় আহাম্মক বনে দাঁড়িয়ে রইল সকলেই। সন্ত্রাসী নামধারী ছেলেটাও প্রথমে ভরকে গিয়েছিল কিঞ্চিত পরিমাণে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিল সে। তার এখন এই একটাই বাঁচার পথ। ভরকে গিয়ে এই প্রথম পথও যদি হারিয়ে ফেলে, তবে সারা জীবনের অন্ধকার এক কুঠুরিতে কাটাতে হবে।
আর নয়তো মরতে হবে। ছেলেটা ঢোক গিলল, নিজেকে ধাতস্থ করে শক্ত কণ্ঠে বলল, একদম চালাকি নয়, আমার সাথে চালাকি করছিস? তুর্যের চোখ মুখ নিরীহ আভা ফুটে উঠল, ঠোঁট উল্টে বলল, আমার শাশুড়িকে তোর সাথে বিয়ে দিয়ে ওই রাজাকার শ্বশুরটাকে বউছাড়া করব। আমার শ্বশুরের পয়দা করা দুইটা সার আলবদর আল শামসু সহ সব সম্পত্তিও তোর নামে লিখে দিব। তবুও আমার গলা ছাড়। আমার বউ এমনি ভয়ঙ্কর ধাঁচের মহিলা। তুই আমার গলা ধরেছিস জানতে পারলে আমার গলায় টিপে দিবে। থামল তুর্য, অনুনয় সুরে বলল, বন্দুক মাথায় একটা কেন, 5টা ধর, তবুও ভাই গলাটা এখন ছাড়। এই কঠিন এক মুহূর্তে এসেও এমন প্রহসমূলক বক্তব্য! তুর্যের এহেন লাগাম ছাড়া কথা শুনে আরুষের ইচ্ছে হচ্ছে এই জঙ্গলে কোনো এক শক্তপোক্ত গাছের সাথে নিজের মাথাটা টাক মেরে দ্বিখণ্ডিত করে ফেলতে। এটা মানুষ নাকি ভিনগ্রহের কোনো প্রাণী? না, এই লোক ভালো হবে না কোনোদিনও। যদি ভালো হতো তবে এমন একটা সময় এসেও এই ধরনের কথা বলতে পারতো না। আচ্ছা, এর কি নিজের জীবনের মায়াও নেই? পরিবারের চিন্তা নেই? না, এখন তাকেই কিছু করতে হবে, নয়তো যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। যতই হোক তুর্য তার স্যার, এতদিন এই লোকটার সাথে আছে, যতই রাগ অভিমান বিরক্তি থাকুক না কেন ভালোবাসাও আছে। আরুষ অধৈর্য ভঙ্গিতে আশেপাশে তাকালো। জঙ্গলের মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মধ্যে একখানা মোটা লাঠি চোখে পড়ল তার। সকলের অগোচরে সে লাঠিটা হাতে তুলে নিল আরুষ। অতঃপর খুব সাবধানে লাঠি হাতে গিয়ে দাঁড়ালো তুর্য এবং ওই সন্ত্রাসীর পিছনে। এর মধ্যেই তুর্য আবার চেঁচিয়ে উঠল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, না না, তুই আমার মাথায় বন্দুকও ধরতে পারিস না। আমার বউয়ের সাথে এখন আমার বাসর সারাই হয়নি। 20-25টা মতো টিয়া পাখির ছানার মতো বাচ্চাও পয়দা করা হয়নি। আমাকে এখনই মেরে ফেলতে পারিস না তুই। বন্দুক নিয়ে দূরে সর, হতচ্ছাড়া। সন্ত্রাসী ছেলেটা তুর্যের কথায় ভরকাবে না ভরকাবে করেও ভরকে গেল। নিজের মাথায় বন্দুক নিয়ে এমন অদ্ভুত সব কথা কেউ বলতে পারে? তুর্যের কথায় আহামুকের বনে গেল ছেলেটা, হাত আলগা হলো বেচারার। আর এই সুযোগটাই কাজে লাগালো তুর্য। সময় ব্যয় না করে তৎক্ষণিক কুস্তিগিরদের ন্যায় বাহু চেপে ধরল সন্ত্রাসী ছেলেটার, নিজের মাথার উপর থেকে তুলে এনে আশ্রে ফেলল সম্মুখের মাটিতে। এদিকে একই সময়ে আরুসহ সন্ত্রাসী ছেলেটার মাথার উপর আঘাত হানল হাতের মোটা লাঠিটা দ্বারা। কিন্তু হায়, ছেলেটা সরে যাওয়ায় আঘাতটা গিয়ে লাগলো তুর্যের মাথায়। বাড়িটা বেশ জোরে সরিয়ে লেগেছে। মুহূর্তে ঝিমঝিম করে উঠল বেচারার মাথাটা। চোখের সম্মুখে ঝাপসা হয়ে যেতে শুরু করলো ধীরে ধীরে। সম্মুখের ফেলা সন্ত্রাসীটাকে তার বাহিনীর লোকদের পাকড়াও করতে দেখে মাথাটা চেপে ধরল তুর্য। ঢুলুঢুলু পায়ে তাকালো পিছন ফিরে। আবছা দৃষ্টিতে দেখলো লাঠি হাতে বিয়াক্কেলের ন্যায় দাঁড়িয়ে আছে আরুষ। নিমেষেই চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের, দাঁতে দাঁত চেপে বলল, একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নিব মীর জাফরের বংশধর। কথাটা বলেই মাটিতে লুটিয়ে পড়ল তুর্য। আরুষ আঁতকে উঠল। আহামুকের ন্যায় একবার তাকালো হাতের মোটা লাঠি, আর তার পানে আরেকবার তাকালো মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে থাকা তুর্যের পানে। এটা সে কি করে ফেললো? ভালো করতে গিয়ে হলো খারাপ। রাগে দুঃখে এই মুহূর্তে কান্না পাচ্ছে বেচারার। তার সাথেই কেন সব সময় এমন হয়? লজ্জায় সকলের সম্মুখে এখন কাঁদতেও পারছে না। এখানে এত বড় প্রশাসনিক বাহিনী সন্ত্রাসীদের সম্মুখ কান্না করা তার মতো এক অফিসারকে মানায় না। আরও সাথে লাঠি ফেলে দিল, দ্রুত দৌড়ে গেল তুর্যের নিকটে, সকলকে আদেশ দিল সন্ত্রাসীদের গাড়িতে তুলতে আর তার সাথে তুর্যকে ধরে গাড়িতে তুলে দিতে। লোকটাকে হাসপাতালে নিতে হবে এখনই। যদিও সুস্থ হই আরুষের জীবনে নিয়ে টানাটানি লাগাবে, তার জন্য তো আর এভাবে ফেলে রাখা যাবে না তাকে। তাছাড়া দোষটাও আরুষের। তার একটু খেয়াল করে সাবধানতা অবলম্বন করে আঘাত করা উচিত ছিল। এমন এক বেয়াক্কেলের মূলত কাজ অন্তত তার দ্বারা মানায় না। আরুষ সময় ব্যয় না করেই তুর্যকে নিয়ে অতি দ্রুত শহরের এক নামকরা হাসপাতালে ছুটে এসেছে, ভর্তি করেছে তাকে। আসার পথে গাড়িতে তুর্যের পরিবারকে কল করে জানিয়েছে তুর্য সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ব্যাস, সেই রাতেই পরিবারের সকলে মিলে হানা দিয়েছে হাসপাতালে। তাহমিনা বেগম ইতিমধ্যে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়েছেন। যত যাই হোক, তার ছেলে তো তুর্য, নারী ছেঁড়া ধন তার। আর তাছাড়া তুর্যের সাথে যে ঝগড়া বিবাদটা সর্বদা লেগে থাকে, ওটা তো সত্যি সত্যি ঝগড়া নয়, ওটা তাদের মা ছেলেরই ভালোবাসার একটা অংশ। সকলে ভালোবাসা প্রকাশের ধরন তো আর এক হয় না, তেমনি তাদেরও মা ছেলের ভালোবাসা
প্রকাশের ধরনটাও একটু ভিন্ন। পৃথাও এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে লাগাতারে। তুর্য দুর্ঘটনার কবলে পড়েছে এই সংবাদ শ্রবণেই তো মেয়েটার জ্ঞান হারানোর উপক্রম হয়েছিল। বুকের ভেতর থাকা কলেজাটা যেন দুমড়ে মুচড়ে উঠেছিল। এতদিন যে পুরুষের উপর বিরক্ত ছিল, আজ সেই পুরুষের হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠেছে মেয়েটা। ওই যে কথায় আছে না, মানুষ কাছে থাকলে মর্ম বোঝে না, দূরে গেলে ঠিক মর্ম বুঝে। পৃথা এতদিন যে তুর্যের মর্ম একটুও বুঝিনি তেমন নয়, সে এতদিনও বুঝেছে, তবে নিজের অনুভূতি সম্পর্কে সন্দিহান ছিল। তুর্যের জন্য তার ভিতরের জাগ্রত হওয়া অনুভূতিকে ঠিক কী নাম দিবে বুঝে উঠতে পারছিল না। তবে আজ তুর্যের এই দুর্ঘটনার পর পৃথা সকল সংশয়, সকল সন্দেহ দূর হয়েছে। মেয়েটা বেশ বুঝতে পেরেছে সে ভালোবাসে তুর্যকে, ভীষণ ভালোবাসে। তুর্যকে হারিয়ে সে বাঁচতে পারবে না, কিছুতেই না। এই যে এখন তুর্যের এই সামান্য এক দুর্ঘটনাতেও হৃদয়ে ব্যথা উঠেছে পৃথার। নাজুক হয়ে উঠেছে মেয়েটা, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, ছুটে গিয়ে একবারের জন্য হলে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওই তুর্য নামক পুরুষকে। কিন্তু আজ সে অসহায়, ভীষণ অসহায়। এতদিনে তুর্য তাকে বারংবার কাছে টানতে চেয়েছে, অথচ সে ফিরিয়েও দিয়েছে। আর আজ সে নিজে তুর্যের কাছে যেতে চাইছে, কিন্তু পারছে না। পৃথার হৃদয় বেকুল হলো। একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো তুর্যের কেবিনের সম্মুখে। কেবিনের স্বচ্ছ কাঁচ গলিয়ে তাকালো ভিতরে। সাথে সাথে মেয়েটার হৃদয়টা ছটফটিয়ে উঠল, আখিদয় ভরে উঠল অশ্রুকণায়। সারাক্ষণ ছটফট করে সকলকে জ্বালিয়ে মারা ছেলেটা কেমন নিথর হয়ে শুয়ে আছে হাসপাতালের শুভ্র রঙা বিছানায়। যদিও ডাক্তার বলেছে তেমন গুরুতর চোট লাগেনি, কালকের মধ্যে সুস্থ হয়ে যাবে, কিন্তু মন যে মানছে না। সত্যিকার অর্থে ভালোবাসার মানুষটার একটু ব্যথাও যে সহ্য হয় না। পৃথা হাত উঠিয়ে আলতোভাবে আলতোভাবে রাখলো কেবিনের স্বচ্ছ কাচের উপরে। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ভালোবাসি প্রিয়। আরশ হাসপাতাল করিডোরে এক কোণে দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। ভেতরে ভেতর তীব্র অনুশোচন দগ্ধ সে। এমন একটা কাজ কিভাবে করলো সে? এত বড় একজন দায়িত্ববান কর্মকর্তা হয়ে এইটুকু সাবধানতা তার অবশ্যই অবলম্বন করা উচিত ছিল। সে ঠিক কাকে মারছে পর্যবেক্ষণ করে নেওয়া উচিত ছিল। আজ তার হাতে লাঠির বদলে বন্দুকও তো থাকতে পারত, যদি সে নিজের বন্দুকটা চালাতো সন্ত্রাসীর উদ্দেশ্যে এবং সেই বন্দুকের গুলি লাগতো তুর্যের শরীরের, তখন কি হতো? যেখানে তাদের ডিপার্টমেন্ট তাদের বিন্দু বিন্দু বিষয়গুলো উপরেও লক্ষ্য রাখার জন্য প্রশিক্ষণ দেয়, সর্বক্ষণ চোখ কান খোলা রেখে চলতে শেখায়, সেখানে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেলল? সে ভুলের অনুশোচনা তো আছেই, সাথে আরও যোগ হয়েছে তুর্যের ভয়। এই ব্যাটা একবার সুস্থ হয়ে উঠলে তাকে অসুস্থ বানিয়ে ছাড়বে, তেজপাতা করে ছাড়বে আরশের শান্তশিষ্ট জীবনটা। জ্ঞান হারানোর আগে তুর্যের বলা শেষ কথাটা বারবার স্মরণে আসছে আরশের। একবার বেঁচে ফিরি, তারপর তোকে আমি দেখে নেব মীর জাফরের বংশধর। এই একটা বাক্য স্মরণের আসলেই তো আরশের বুকটা ধরফরিয়ে উঠছে। ভবিষ্যতে তুর্যের উদম কেলানি খাওয়ার ভয়ে জর্জরিত হয়ে পড়েছে বেচারা। আরশের আকাশ পাতাল ভাবনার মধ্যেই হঠাৎ ইরা এগিয়ে এলো তার পানে, কিছুটা অবাক কণ্ঠে বলল, এ কি আরশ ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? ইরার কণ্ঠে আরশ নিজের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এলো। হাতের পানে তাকিয়ে চমকে উঠল সে। সত্যি তার হাত কেটেছে। কোণে থেকে বেশ অনেকটা ছুলে গেছে, রক্ত শুকিয়ে আছে হাত জুড়ে। হয়তো ওই জঙ্গলে সন্ত্রাসীদের আক্রমণে পাল্টা আক্রমণের সময় হয়েছিল, কিন্তু নিজেদের যুদ্ধ চালাতে চালাতে এই দিকটা খেয়ালই করেনি। আর তারপর তো আবার তুর্যকে নিয়ে ছুটাছুটি, হাতের পানে তাকানোর দিকে খেয়াল আছে নাকি? তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, কণ্ঠটা স্বাভাবিক রেখেই বলল, ওই অ্যাক্সিডেন্টের সময় সম্ভবত কেটেছে। তুর্য স্যারের সাথে ছিলাম তো। ইরা অস্থির হলো, বিচলিত কণ্ঠে বলল, ইস, কতখানি কেটেছে, আর আপনি কিনা সেই কাটা হাত নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। চলুন ডাক্তারের কাছে চলুন। আরুষ সাথে সাথে অসম্মতি জানালো ইরার এই প্রস্তাবে। জোরপূর্বক হেসে বলল, একটুখানি তো কেটেছে, এমনি সেরে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। ইরা সাথে সাথে প্রতিবাদ করলো আরুষের কথায়, বিরোধিতা করে বলল, এটা আপনার কাছে একটু কাটা, কতখানি কেটে গেছে, আবার বলছেন ডাক্তারের কাছে যাবেন না। চলুন বলছি। আরুষ তবুও বাধা দিচ্ছিল ইরাকে। শেষমেশ মেয়েটা উপায় না পেয়ে নিজের এক হাত বাড়িয়ে ধরল আরুষের ভালো হাতটা, শাসিয়ে বলল, আর একটা কথা বলবেন না, আপনার হাত অল্প কেটেছে নাকি বেশি তা আমি বুঝে নিব, আপনি আসুন আমার সাথে।
ইরার আকস্মিক এমন স্পর্শে কেঁপে উঠল আরশ। এটাই তার প্রেয়সীর থেকে প্রথম স্পর্শ। কেমন শিহরণ জাগলো হৃদয়ে। তার থেকেও ভালো লাগলো ইরার এই জোর করা অধিকার দেখানো। আরশের হৃদয়টা প্রশান্তিতে ছেয়ে গেল। ইরার উপর আর একটা কথাও বলল না সে, শুধুমাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে চলল ইরার পিছু পিছু। মেয়েটার তাকে টেনে নিয়ে ঢুকলো এক কেবিনে। এত রাতে এই অল্প স্বল্প চিকিৎসার জন্য ডাক্তার খুঁজে না পাওয়ায় গেলে একজন নার্সের শরণাপন্ন হলো তারা। নার্স মহিলাটি তার চিকিৎসার সরঞ্জাম নিয়ে বসলো আরশের পানে। নিজের মতো করে ওষুধ লাগাতে তার হাতে। তবে সেদিকে কোনো খেয়াল নেই আরশের। সে এখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার পানে। আরশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো মেয়েটা। এক ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? অপ্রস্তুত হলো আরুষ। সাথে সাথে দৃষ্টিতে নত করল সে। আমতা আমতা করেই বলল, এমনি। ভোরের আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে ব্যস্ত হয়ে উঠেছে পুরো শহর। সূর্যের জ্ঞান ফিরেছে মাত্রই। ঘুমের ইঞ্জেকশন গুনে বেশ অনেকক্ষণ বেহুশের মতো পড়েছিল সে। জ্ঞান ফিরতেই পিটপিট করে চোখ খুলল সূর্য। চোখের সম্মুখে দৃশ্যমান হলো হাসপাতালের শুভ্ররঙা ছাদটা। ছেলেটা তৎক্ষণাৎ আবার চোখ বন্ধ করে নিল। একটু নড়েচড়ে উঠতেই অনুভব করলো ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ। আবার হাতেও উপরেও ভারী ভারী ঠেকছে। সূর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পাশে। আবার চোখ মেলতেই চোখের সম্মুখে ভেসে উঠল প্রেয়সীর ঘুমন্ত মুখশ্রী। পৃথা তার হাতের উপরে মাথা দিয়ে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে আছে। সূর্যের উষ্ঠে হাসি ফুটে উঠল। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। ঘাড়ে এবং হাতে ব্যথা অনুভব করলেও হাতটা আর সরল না। নিজ স্ত্রীকে একটু শান্তিতে ঘুমাতে দেওয়ার জন্য হাতটা আরও ছড়িয়ে দিল। আর অন্য হাত দ্বারা বিলি কেটে দিতে শুরু করলো স্ত্রীর চুলের ভাঁজে। এর মধ্যেই একজন নার্স সকালের চেকআপের উদ্দেশ্যে ঢুকলেন কেবিনের দরজার থেকে। সূর্যকে ছেয়ে থাকতে দেখে সে হাসি মুখে বললেন, উঠে গেছেন? এইটুকু বলতেই তাকে হাত উঠিয়ে থামিয়ে দিল সূর্য। ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলুন, আমার স্ত্রী ঘুমাচ্ছে। নার্স মহিলাটি হাসলেন। তিনিও সূর্যের মতোই ফিসফিসিয়ে জিজ্ঞেস করলেন, স্ত্রীকে ভালোবাসেন ভীষণ? সূর্য লাজুক হাসল। উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, নার্স মহিলাটি আর কথা বাড়ালেন না। নিজের মতো করে সূর্যের চেকআপ করে চলে গেলেন কেবিন থেকে। তবে কেবিনে চুপ থাকলেও কেবিনের বাইরে গিয়ে আর চুপ রইলেন না। সূর্যের বাড়ির সকলকে জানিয়ে দিলেন সূর্যের জ্ঞান ফেরার কথা। ব্যাস, আর কে শুনে কার কথা। আরুষ ব্যতীত সকলে হুড়মুড়িয়ে ঢুকতে শুরু করলো সূর্যের কেবিনে। সকলে টুকটাক শব্দ কর্ণে পৌঁছাতেই ঘুম ভেঙে গেল পৃথার। সাথে সাথে মেয়েটার লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ল। রাতে খুব বড় মুখ করে সবাইকে বলেছিল সে সূর্যের কাছে থাকবে, স্বামীর সেবা করবে, অথচ সেই কিনা ঘুমিয়ে পড়ল। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল। ওয়াশরুমের দোহাই দিয়ে দ্রুত কেটে পড়ল সকলের সম্মুখ থেকে। পৃথা চলে যাওয়ার সাথে সাথেই সূর্য কটমট করে তাকালো সকলের পানে। দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সব শত্রুর দল আমার। বউটার সাথে একটু ভালো মুহূর্ত কাটাচ্ছিলাম, তাও সহ্য হলো না কারো। সময়ের কাঁটা ঘূর্ণায়মান। সে ঘুরতে ঘুরতে সকালের সময় পেরিয়ে বিকালের দিকে গড়িয়েছে। সূর্যের মাথায় চোট ততটা গাঢ় না হয় তাতে হাসপাতালের থেকে সসম্মানে রিলিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ একটা দিন পর্যবেক্ষণ থাকতে বলেছিল, কিন্তু সূর্য রাজি হয়নি। এই হাসপাতাল, এখানকার ওষুধ গন্ধ এসব বারবারই অপছন্দ তালিকায় তার। তাই একটু তড়িঘড়ি করেই হাসপাতাল ছেড়েছে ছেলেটা। তবে এর মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই যে এতটা সময় সূর্যের জ্ঞান ফিরেছে, অথচ সে আরুষের খোঁজ করেনি একবারও। তবে কি মাথার চোট পাওয়ার কারণটাই ভুলে গেছে, নাকি মনে মনে বড়সড় কোনো পরিকল্পনা আছে? ভেবে পাচ্ছে না আরুষ। ভয় আর বেচারা সূর্যের সম্মুখে একটা বারের জন্য যায়নি। লুকিয়ে চুরিয়ে ছ্যাঁকা খাওয়ার প্রেমিকের মতন দূর থেকেই দেখেছে তার স্যারকে। যদিও দুই একবার সাহস করেছিল, ভেবেছিল একটাবার সূর্যের সাথে দেখা করে মাপ চেয়ে নিবে, তবে পরক্ষণে আবার ভয়ে সিদ্ধান্ত বদলে ফেলেছে। বলা তো আর যায় না, পরে দেখা যাবে সে মাপ চাইতে সূর্যের কাছে গেল আর সূর্য প্রতিশোধ নিতে তার মাথা ফাটিয়ে এই হাসপাতালে কোনো এক বিছানায় শুয়ে দিল। তখন কি হবে? তার থেকে কয়েকটা দিন যাক,
তুর্য আর একটু সুস্থ হোক এবং এই ঘটনাটাও কিছুটা ভুলুক, তারপর না হয় তার সম্মুখে যাওয়া যাবে। রাতের আঁধার ঘনিয়েছে, দিনের উজ্জ্বল সূর্যটা বিদায় নিয়ে প্রাকৃতিক বিলিয়ে দিয়েছে আঁধারের মাঝে। ব্যস্ত শহরটা সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। সূর্য আধাশোয়া হয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়। একটু পরপর আবার অধৈর্য ভঙ্গিতে দরজার পানে উকিঝুঁকি মেরে দেখছে পৃথা আসছে কিনা। সেই যে মেয়েটা কক্ষ থেকে বেরোলো আর এলো না। হাসপাতালে তো নিজ পরিবারের জনগোষ্ঠীর কৃপায় বউয়ের মুখটা পর্যন্ত ভালোভাবে দেখার সুযোগ পায়নি তুর্য। তারপর এলো বাড়িতে, ভেবেছিল এখানে বসে অন্তত বউয়ের সাথে একান্ত সময় কাটানোর সুযোগ পাবে। গতকাল রাতে অর্থাৎ মাথা ফাটার আগে পৃথার সাথে তার কথা বলার যতটুকু সৌভাগ্য হয়েছিল, তাতে তুর্য এইটুকু অন্তত বুঝেছিল পৃথার হৃদয়ে তার জন্য অনুভূতির সঞ্চয় ঘটেছে। তবে তখন তাড়াহুড়োতে থাকায় এই বিষয়ে পৃথার সাথে আর কথা বাড়াতে পারেনি বেচারা। হন্তদন্ত হয়ে ছুটেছে জঙ্গলে আর তারপর হাসপাতাল। তুর্যের জ্ঞান ফেরার পরে যখনই এই বিষয়টা আবার তার মাথায় হানা দিয়েছে, তখন থেকে সে উতলা হয়ে উঠেছে পৃথার সাথে একটাবার একান্তে কথা বলার জন্য। সে যা ভেবেছে সেটাই সঠিক কিনা নিশ্চিত হতে দিশেহারা হয়ে উঠেছে তুর্যের হৃদয়। অথচ তার পরিবারও তাকে একটু শান্তিতে বউয়ের কাছে থাকতে দিচ্ছে না। আর বউ তো বই, পাষাণ মহিলা একটা, যত পারছে পালিয়ে বেড়াচ্ছে। তুর্যের ভাবনা চিন্তার মাঝেই পৃথা হাতে খাবারের প্লেট নিয়ে ঢুকলো কক্ষে। এগিয়ে গিয়ে প্লেটটা বিছানার উপর তুর্যের সম্মুখে রেখে বলল, খেয়ে নিন তাড়াতাড়ি, এরপর ওষুধ আছে আপনার। তুর্য একবার তাকালো খাবারের প্লেটের দিকে, পরক্ষণে আবার দৃষ্টি ঘুরালো পৃথার পানে। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, খাইয়ে দাও না। পৃথা ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কেন, আপনার হাতে কি হয়েছে? নিজের হাতে খেয়ে নিন। তুর্য ঠোঁট উল্টে বলল, বাচ্চাদের মতো করে বলল, আমি অসুস্থ বউ। পৃথার কুচকানো ভ্রুদয় আরও কুচকে এলো, আক্ষিদয় ছোট ছোট করে সে বলল, মাথা ফেটেছে, হাত দুইটা তো ঠিকঠাক একদম সোজা লাঠির মতো আছে, তাহলে নিজের হাত দিয়ে খেতে সমস্যা কি? তুর্যের চোখে মুখে ভীষণ ভাব ফুটিয়ে তুলল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই অবস্থাতে তো তুমি আমার সাথে এমন ব্যবহার করছো বউ। আমার মতো এক অবলা স্বামীর জন্য তোমার কি একটু মায়া লাগছে না? এতটা পাষাণ তুমি কিভাবে হচ্ছ বউ? ওই সিনেমার নায়িকাদের মতো আমার অসুস্থতার তোমার বুকটা কি একটুও কেঁপে কেঁপে উঠছে না? তুর্যের এমন অভিনয় মিশ্রিত বাক্য শ্রবণের বিরক্ত হলো পৃথা। আবার মায়াও লাগলো ভীষণ। যতই হোক তুর্য অসুস্থ, মাথা ফাটলেও সেটা তো অসুস্থতাই। কতটা রক্ত গতকাল তার মাথা থেকে গড়িয়েছে পৃথা সচক্ষে তা অবলোকন করেছে। ওই রক্তের কথা স্মরণে আসতে এবার সত্যি মেয়েটার বুক কেঁপে উঠল। প্রিয় পুরুষের জন্য হৃদয় হাহাকার করে উঠল তার। আর পৃথা না করতে পারল না তুর্যের মুখের উপরে। যদিও এভাবে হুট করে একজন পুরুষকে খাইয়ে দিতে অস্বস্তি বোধ হচ্ছে মেয়েটার, তবুও হাত বাড়িয়ে সে খাবার প্লেটটা হাতে তুলে নিল, কিছুটা ইতস্ত করে বলল, আসুন খাইয়ে দিচ্ছি। তুর্যের উষ্ঠে হাসি ফুটে উঠল। পৃথার পানে একটু এগিয়ে বসলো সে, খুশিতে গদগদ হয়ে বলল, দাও তাড়াতাড়ি খাইয়ে দাও বউ। পৃথা কোনো দ্বিরুক্তি করল না, ছোট ছোট লোকমা করে চুপচাপ খাইয়ে দিতে শুরু করলো তুর্যকে। তুর্য ভদ্র বাচ্চাদের মতো খেয়ে নিতে লাগলো বউয়ের হাতে। আবার মাঝে মাঝে পৃথাকে খাওয়ার আদেশ দিল। পৃথা হাসলো, হৃদয়ের কোণে এক মুঠো প্রশান্তির স্থান দিয়ে সেও খেয়ে নিতে শুরু করলো তুর্যের সাথে সাথে। সময় গড়ালো কিছুটা, যদিও এখনও তেমন রাত নয়। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে কেবল রাত্রি 9টা। চারিদিকটা এখনও দিনের আলোয় ন্যায়ই কোলাহল পরিপূর্ণ। পৃথা তুর্যকে খাইয়ে দেয়ে ওষুধ খেতে বলে তখন প্লেট নিয়ে চলে গিয়েছিল নিচে। সবটা গুছিয়ে সকলের সাথে একটু আড্ডা দিয়ে কেবলই ফিরেছে আবার কক্ষে। দরজা গলিয়ে কক্ষের ভেতরে ঢুকতেই দেখতে পেল তুর্য চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। পৃথাটা টুল কোনো শব্দ না করল না, নিঃশব্দে এগিয়ে গেল তুর্যের পানে, বসলো তার পাশে। কি সুশ্রীর না লাগছে এই পুরুষের ঘুমন্ত মুখশ্রীটা, যেন কোনো নিষ্পাপ বাচ্চা ঘুমিয়ে আছে। অথচ জেগে থাকলে ব্রিটিশগিরিদের সকলকে হার মানিয়ে ফেলে। মুখ থেকে সারাক্ষণ বুলেটের ন্যায় লাজ লজ্জাহীন বাক্য ছুটতেই থাকে। পৃথা হাসলো, স্বামীর ঘুমন্ত মুখশ্রী দর্শনে কেন যেন ভীষণ ইচ্ছে হলো হাত বাড়িয়ে প্রিয় পুরুষটার গালে দুটো একটু
গাল দুটো একটু ছুঁয়ে দিতে। সর্বদা লজ্জায় নিজের ইচ্ছাকে দমন করলো, আজ তার তেমনটা করল না। নিজের উষ্ণ হাত দ্বারা স্পর্শ করলো তুর্যের এক গাল। সাথে সাথে যেন ঝংকার তুলল মেয়েটার হৃদয়, বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। তবুও পৃথার নিজের হাত সরিয়ে নিল না, আলতোভাবে স্পর্শ করতে শুরু করলো স্বামীর পুরো মুখটা জুড়ে। হঠাৎ করে তার স্মরণে এলো সেদিনের কথা। একটা চুমুর জন্য সেদিন কতই না পাগলামি করেছিল তুর্য। পৃথার হৃদয়ে অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। ইচ্ছে হলো এবার তুর্যকে একটা চুমু দিয়ে দিতে। মস্তিষ্ক তার এই ইচ্ছের বিরোধিতা করলেও হৃদয় সায় জানালো। পৃথার হৃদয় স্পষ্টভাবেই বলল, তুর্য তার স্বামী, একজন স্বামীকে তার স্ত্রী চুমু দিতেই পারে, তাতে দোষের তো কিছু নেই। তাছাড়া ছেলেটা এখন ঘুমিয়ে আছে, চুমু দিলেও টের পাবে না। পৃথা আর তেমন ভাবল না, নিজের ইচ্ছেকে পরিণতি দিতে একটু ঝুঁকে উষ্ঠ ছোঁয়ালো তুর্যের কপালে। ঠিক তখনই ধপ করে চোখ মেলে তাকালো তুর্য। হকচকিয়ে উঠল পৃথা, তড়িৎ গতিতে ছিটকে দূরে সরে গেল। মুহূর্তেই লজ্জায় রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে জুড়ে। ইস, এই পুরুষের ঠিক এখনই চোখ মেলে তাকাতে হলো, আর একটু পর চোখ খুলে কি হতো? লজ্জার সংকোচ ভয়ে হাঁসফাঁস করে উঠল পৃথা। ইচ্ছে হলো এখনই ছুটে পালাতে, আর সে করলও তাই। তুর্য কিছু বুঝে ওঠার আগে এক দৌড়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। এদিকে বেচারা তুর্য চরম বিস্ময় আর বিরক্তিতে বেহুশের মতো পড়ে রয়েছে বিছানাতেই। এতক্ষণও সে জেগেই ছিল, শুধুমাত্র বউয়ের মতিগতি বোঝার জন্য একটু ঘুমের ভান ধরে পড়েছিল। তারপর বউ যা শুরু করলো, রীতিমতো তার ধৈর্য সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে দিচ্ছিল। তারপরে বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে সে চোখ বন্ধ করে পড়েছিল শুধুমাত্র বউয়ের একটু ভালোবাসা পেতে। কিন্তু তাও শেষ পর্যন্ত আর পারল না। পৃথার নরম উষ্ঠের স্পর্শ পেতেই আপনা আপনি খুলে গেল চোখ দুটো। কেন খুলল? এই মুহূর্তে নিজের চোখের ওপর নিজেরই বেজায় বিরক্ত তুর্য। ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে নিজের চোখ দুটো নিজে খুলে দিতে। কি হতো আর কিছুক্ষণ পর চোখ দুটো খুললে? তাহলে হয়তো বউর উষ্ঠের আরও 2-4টা চুমো কপালে জুটত। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আগে ভাবতাম পৃথিবীতে বসবাসকারী মানুষগুলো আমার শত্রু, কিন্তু না, এখন দেখছি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আরও বড় শত্রু, বেঈমানের অঙ্গ প্রত্যঙ্গ। আমার খাস, আমার পড়িস, আমার সাথেই নিমক হারামি করিস। রাত 12টার অধিক। বাড়ির মানুষ ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছে, প্রায় সবাই। চারদিকটাও ধীরে ধীরে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। সন্ধ্যার শহরের বুকে প্রজ্বলিত হওয়ার আলোগুলো এখন নিভে গিয়েছে অনেকটা। তুর্য অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজ কক্ষে। পৃথা এখনও ঘরে ফেরেনি। সেই যে লজ্জার কক্ষ থেকে দৌড়ে পালালো, আর তার দেখা নেই। তুর্য আরও কিছুটা সময় নিয়ে অপেক্ষা করলো পৃথার। শেষে অধৈর্য হয়ে নিজে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে পা বাড়ালো ইরার কক্ষের পানে। বাড়িতে বসবাসকারীর পুরুষদের কক্ষে তো আর যাবে না মেয়েটা। আর অন্যান্য যারা আছে ইরা ব্যতীত বাকি সবাই জোড়ায় জোড়ায় কপতি, তাদের কক্ষেও যাওয়া সম্ভব নয়। তাহলে পৃথা ইরার কক্ষেই আছে। তুর্য গিয়ে দাঁড়ালো ইরার কক্ষের সম্মুখে, হাত উঠিয়ে আলতোভাবে টোকা দিল কক্ষের দ্বারে। প্রথমবারেই দরজা না খুললেও দ্বিতীয়বারে দরজা খুলল ইরা। সম্মুখে না তাকিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল, এত রাতে কি সমস্যা? তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, থমথমে কণ্ঠে বলল, তোর ভাবি তোর কাছে? তুর্যের কণ্ঠস্বর শ্রবণের কেঁপে উঠল ইরা। একটু আগে চোখ জুড়ে থাকা ঘুম ঘুম ভাবটা উবে গেল নিমেষে। চোখ বড় বড় করে সে তাকালো তুর্যের পানে, আমতা করে বলল, জি ভাইয়া, তখন এসেছিল, পরে ঘুমিয়ে পড়েছে, অনেক ডাকাডাকি পরও ওঠেনি। থামলো ইরা, আবার বলল, আমি এখনই তুলে দিচ্ছি ভাবিকে, একটু দাঁড়াও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, থমথমে কণ্ঠেই বলল, তার প্রয়োজন নেই, তুই শুধু দরজা থেকে সরে দাঁড়া। তুর্যের আদেশ আসতেই ইরা দরজা থেকে সরে দাঁড়ালো। তুর্য আর সময় নষ্ট না করে লম্বা লম্বা কদমে কক্ষের ভিতরে ঢুকে পড়ল। বিছানা থেকে গিয়ে খুব সাবধানে কোলে তুলে নিল পৃথাকে, যাতে তার ঘুম ভেঙে না যায়। অতঃপর বউয়ের ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, কোথায় আমি অসুস্থ তাই বউ সেবা করবে তা না, এই রাত বিরাতে বউকে কোলে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে।